কি রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেটা জানতে হলে প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, বেল বাটনটা অন করে ফেলবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা বিভাগে সব জায়গায় কিন্তু একটা খাবারের খাবার বলেন, জিনিসের একটা ঐতিহ্য থাকে, তাই না? তেমনই জামালপুরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মিল্লি। অনেকে পিঠালি বলে, অনেকে মিল্লি বলে। তো আমাদের টাঙ্গাইলে সবাই বলে পিঠালি, আমার নানুর বাসার ওইদিকে সবাই বলে পিঠালি, বাট জামালপুরে সবাই বলে মিল্লি। তো আজকে হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি, গরুর মাংস দিয়ে মিল্লি আমি রান্না করব। তো যারা যারা পারেন তো পারেননি, যারা পারেন না তারা অবশ্যই দেখতে পারেন এবং ফুল ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। মা বোনদের বলছি সবাই একটু ফুল ভিডিও দেখবেন এবং ভাইরা যারা আছেন তারাও ফুল ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এই তো আমাদের মিল্লির জন্য সব ধরনের মশলাই আমাদের হেল্পিং হ্যান্ড বেটে দিচ্ছে। পাটায় বেটে মশলা, সেই মশলা দিয়ে রান্না করলে খাবারটা বেশি মজা লাগে। ব্লেন্ডারেও মজা লাগে, বাট পাটায় বেটে মশলাটা রান্না করলে সেটা বেশি মজা লাগে। এখানে সব ধরনের আদা, রসুন, তারপরে আপনার বড় এলাচ, ছোটো এলাচ, গরম মশলা, তারপরে ওই যে থুম বলে ওগুলি, আর মিল্লির জন্য স্পেশাল একটা মশলা আনা হয়েছে, সেটা সব কিছুই। এরপরে আমি মিল্লির জন্য যে মানুষ যে চালের গুঁড়াটা ইউজ করে, সেই মিল্লিতে কিন্তু আমি চালের গুঁড়া হিসেবে নিয়েছি পোলাওয়ের চাউল। কালিজিরা চাউল আমি 1 পট কালিজিরা চাউল আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি সবসময় যখনই মিল্লি রান্না করি, আমি সবসময় পোলাওয়ের চাউল দিয়ে মিল্লি রান্না করি। সবাই কিন্তু সিদ্ধ চাউল বা আওলা চাউল দিয়ে যে গুঁড়াটা করা হয় সেগুলো দিয়েই সবাই করে, বাট আমার পোলাওয়ের চাউল দিয়ে মিল্লিটা করতে বেশি ভালো লাগে। ফ্লেভারটা এতটা সুন্দর একটা ফ্লেভার আসে, জাস্ট অসাধারণ। মনে হয় যে পোলাও ভাত খাচ্ছি, ঠিক আছে, পোলাও এবং মাংস দিয়ে খাচ্ছি। যাই হোক, আমি আজকে 5 কেজির মতো মিল্লি রান্না করাবো। এই তো বড় একটা সসপ্যান বসিয়ে দিলাম। এখানে সরিষার তেল, পেঁয়াজ এবং সব ধরনের মশলা কিন্তু আমি আস্তে আস্তে অ্যাড করে দেবো। আমি রেগুলারই বলেছি যে আমি সবসময় সরিষার তেল খাই এবং সবসময় আমি সব কিছুতে সরিষার তেল ইউজ করি, সাথে ঘি। এই যে আমাদের বাটা মশলাগুলো সবগুলো রেডি। এরপর পর্যায়ক্রমে প্রত্যেকটা বাটা মশলা আমি একের পর এক সব দিয়ে দিচ্ছি। লবণ, যা যা দিতে হয়, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, যা যা লাগে আমাদের আসলেই সব ধরনের মশলাই আমি একের পর এক দিয়ে দিচ্ছি। আমার ভিডিও করতে সাহায্য করছে বরাবরই ওই যে আমার আনমন সোনা, আমার আনমন টুকু পাখি আমাকে সাহায্য করতেছে। তো এক হাত দিয়ে আসলে ভিডিও করে এরকম স্ট্যান্ডে বসিয়ে করলে সব কিছুতে আসলে হ্যাসেল। আপনারা শুধু বসে বসে দেখবেন, কিন্তু একটা ব্লগ বানাতে, একটা ভিডিও তৈরি করতে, ভয়েস ওভার দিতে, সব কিছু করতে একটু কষ্ট হয়ে যায়। তারপরে আপনাদের জন্য করি, এই জন্যই করি যাতে আপনারা একটু আমাকে একটু সহযোগিতা করবেন। অবশ্যই এতটা কষ্ট করছি, একটা করে হলেও লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে লাইক, কমেন্ট এবং ফলো করে অবশ্যই রাখবেন এবং আপনাদের আমার ভিডিওগুলি কেমন লাগে সেটা জানাবেন। এই যে আমি মশলাটা খুবই সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং মাংসের পরিমাণটা আমি বরাবরই একটু বেশি দিই। আর যেহেতু কুরবানি ঈদ আমাদের চলে গেল, সেক্ষেত্রে বাসায় সবারই মাংস থাকে এবং জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি, এটা আসলে যদি এই ঈদে না রান্না করা হয় সেটা কি হয় বলেন তো দেখি। এই যে দেখুন, মশলাটার উপরে যখন আমাদের কষানোর পরে যখন তেলটা উঠে আসবে, তখন আমাদের ভেবে নিতে হবে যে আমাদের মশলাটা কষানো শেষ। এখানে আমাদের প্রায় 2.5 থেকে 3 কেজির মতো মাংস নেওয়া হয়েছে। আর পোলাওয়ের তৈরি সবগুলো আমি একটার পর একটা সুন্দর করে বেছে বেছে নিচ্ছি। আমি একটু খুঁতখুঁতে সারাদিনই আমার কাছে মনে হয় যে কেমন না কেমন। সবগুলো একটার পর একটা আমি ওয়াশ করে নিয়েছি, অর্ধেক ওয়াশ করা হয়েছে আর বাকিটুকু আমি ওয়াশ করতেছি। তখন একটু ভিডিও করলো। যাই হোক, সম্পূর্ণ ওয়াশ টাশ করে আমি এই যে মিলির জন্য আগে মাংসটা কিন্তু আমাদের সিদ্ধ করতে হবে এবং যখন খাওয়ার অবস্থায় চলে আসবে তখনই কিন্তু আমাদের এই চাউলের বাটা বা চাউলের গুঁড়া, আমি তো চাউল বেটে দিয়েছি, আপনার চাউলের গুঁড়া যখন চাউলের গুঁড়া
যখন দিবেন বা পানির সাথে মিক্সড করে কিন্তু আমাদের গরম পানিতে বা গরম তরকারিতে দিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। আমাদের চাউলের গুঁড়াটা ঠান্ডা পানি দিয়ে আগে হচ্ছে সুন্দর করে ম্যাশ করে নিব, ম্যাশ করে তারপর হচ্ছে যখন পানি পানি হবে দেন তখন আমরা কিন্তু সব কিছুই অ্যাড করবো, ওই মানে হচ্ছে চালের গুঁড়োটা অ্যাড করবো। আর যখন দেখবো যে মাংসটা ফুল অলমোস্ট ডান, এরপরে হচ্ছে আমরা হচ্ছে ওই চালের গুঁড়োটা দেওয়ার পর দেন বেশিক্ষণ না, প্রায় 20 থেকে 25 মিনিট অনবরত নাড়ানাড়ি করতে হবে। যদি একটু নাড়া বন্ধ রাখি সেক্ষেত্রে হচ্ছে পাতিলের তলায় লেগে যাবে। আর এরপরেও হচ্ছে যে আপনার চালের গুঁড়া কিন্তু জমাট বেঁধে যাবে। হ্যাঁ, তো সেই জন্যই একটু মিলিয়ে রান্না করতে হলে একটু সাবধানতা অবলম্বন করেই রান্না করতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়াগুলি একদম জমাট জমাট বেঁধে বেঁধে আটকে আটকে মানে বড় বড় দলা দলা হয়ে যাবে। তো সেক্ষেত্রেই তো আমি চেক করতেছিলাম যে মাংসটা হয়েছে কিনা। যখন আমি বুঝতে পারবো যে মাংসটা হয়েছে উঠিয়ে নিয়েছি। এবং মিলির জন্য চাইলে আপনি বড় বড় পিসও দিতে পারেন, ছোট ছোট পিসও দিতে পারেন। আমি এত বড়ও দিইনি, আমি এত ছোটও দিইনি, মাঝারি আকারে দিয়েছি। এবং আমি খেয়ে চেক করে দেখতেছি যে আমার মাংসটা রান্না অলমোস্ট ডান কিনা। তো যখন দেখলাম যে মাংস রান্নাটা অলমোস্ট ডান, এরপরে হচ্ছে আমার চাউলের গুঁড়াটা দেওয়ার পালা। ঠিক আছে, আমি যে পরিমাণে ঝোল রাখবো এবং যখন যে পর্যন্ত আমার হচ্ছে মিলিটা ঘন না হবে, ঘন ঘন একটা না আসবে সেই পর্যন্ত আমার সেরকমভাবেই আমাকে পানিটা দিতে হবে। কারণ যদি চালের গুঁড়া বেশি হয়, পানি যদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু একদম জমাট বেঁধে যাবে। কিন্তু তখন যে আমাদের মানে গ্রেভিটা যে সেই গ্রেভিটা কিন্তু শক্ত হয়ে যাবে। আমাদের গ্রেভিটা কিন্তু শক্ত করা যাবে না, গ্রেভিটা এমন পর্যায়ে রেখে আমাদের নামাতে হবে যাতে হচ্ছে একদম নরমও না একদম শক্তও না, হালকা হালকা একটা মানে হচ্ছে থাকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি পানি দিয়ে চালের যে বেটে রেখেছিল সেগুলো হচ্ছে সুন্দর করে আগে এই যে এইভাবেই আপনারা করবেন। চালের গুঁড়া দিলেও সেমভাবে আগে এইভাবে সবগুলো সুন্দর করে মিক্স করে সুন্দর করে একদম গলিয়ে একদম পানির সাথে মিক্স আপ করে দেন হচ্ছে যখন আপনি মিলিয়ে মানে হচ্ছে মাংসের মধ্যে এই চালের গুঁড়াটা অ্যাড করবেন, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, এক হাত দিয়ে অনবরত নাড়তে হবে না, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চালের গুঁড়াটা জমাট বেঁধে যাবে। জমাট বাঁধলে কিন্তু সেটা কিন্তু আর আমরা কি করতে পারবো না, সেটা কখনোই এই জমাটটা ছাড়াতে পারবো না, সে হচ্ছে দলা পেকে যাবে। দেখেন আমি ঢালাও শেষ, আমার নাড়ানাড়ি কিন্তু শুরু। তো যাই হোক, আমি কিন্তু নাড়া কিন্তু আমি অফ করতেছি না, একটুর পর একটু নাড়তেছি। আনমনকে বলতেছি একটু হেল্প করো। তো আমি কিন্তু নাড়তেছি। আপনি যে পরিমাণে করবেন সেটা আপনার বুঝতে হবে যে আমার মিল্লিটা মানে স্টিকি হয়ে গেছে কিনা, মানে শক্তও হবে না নরমও হবে না, খুবই সুন্দর একটা মানে যখন একটা পর্যায়ে ঝোলটা একটু গাঢ় গাঢ় ঝোল হবে তখনই কিন্তু আমার নামাতে হবে, সেই পর্যায়ে আমাকে পানিটা দিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আমি এটা বুঝে নিয়েছি যে আমার যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখন যাতে হচ্ছে আমার ঝোলটা বেশি গাঢ় না হয়, বেশি নরমও না থাকে, সেই পরিমাণে আমি পানি দিব। দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো আমি চাল সিদ্ধ হওয়ার জন্য, চালের গুঁড়াটা যে দিলাম সেটা সিদ্ধ হওয়ার জন্য, ঝোলটা গাঢ় হওয়ার জন্য আমি হচ্ছে এইভাবে অনবরত নেড়ে যাব। নেড়ে না দিলে হচ্ছে আমাদের কি হবে, নিচে কিন্তু লেগে যাবে। তো একটু মিলিয়ে রান্না করতে যেমনই মানে সোজা লাগে, দেখতে দেখতে যেমন সোজা লাগে, বাটা রান্না করতে তেমন কিন্তু সোজা না। দেখেন আমি একটু হচ্ছে অমনস্ক হয়েছিলাম, হালকা একটু কিন্তু আমার হচ্ছে হাত দিয়ে দেখলাম যে লেগে গেছে, তখনই কিন্তু আমি হচ্ছে একটু ভেঙে দিলাম, ভেঙে দেন হচ্ছে আবার নাড়াচাড়া করলাম। এরকম যদি সম্পূর্ণটাই জমাট বেঁধে যাইতো তখন কিন্তু আমাদের এটা কোনোভাবেই পসিবল হইতো না যে সম্পূর্ণ হচ্ছে মিল্লিটাই মানে মজাটাই নষ্ট হয়ে যাইতো, তো কোনোভাবেই সম্ভব হইতো না। তো মিলিটা এইভাবে অনবরত আমাকে নাড়তে হবে। আর আনমন আমাকে ভিডিও করে দিচ্ছে, সে হচ্ছে বরাবরই আমাকে সবসময় ভিডিও করে দেয়। সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ, আপনাদের জন্যই কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও করি, ব্লগ ভিডিও বানানো। কিন্তু অনেকেই বলে হে ঘরে বলে ভিডিও করে হ্যান ত্যান হাবি যাবি, বাট আসলেই যখনই করবেন কোনো প্রফেশনই ছোটো না বা কোনো কাজই ছোটো না, ঘরে বসে যেই কাজটা করতেছে সেটাও কিন্তু অনেক কষ্ট। একটা ভিডিও বানাতে আপনাদের জন্য সব কিছু রেডি করতে হয়, তৈরি করতে হয়, থাম্বনেল সব কিছু মিলিয়ে। দেখেন আমার হচ্ছে এই যে মিডলির ইটা দেখতে পেরেছেন যে কি সুন্দর একটা বলক তুলে এসেছে, এবং হচ্ছে দেখেন মোর একদম ঘনও না
একদম হচ্ছে পাতলাও না। এই যে যখন এই অবস্থাতে আসবে তখন তো হয়তো আপনার যারা রান্না করেন তারা বুঝতে পারবেন। আর তখনই কিন্তু আমাদের বাগারটা দিয়ে দিতে হবে বা সম্বার দিতে হবে, আপনি যে যেটাই বলেন। এখানে হচ্ছে সম্বারের জন্য নিয়েছি আমি সরিষার তেল, পেঁয়াজ, আর হচ্ছে তারপরে হচ্ছে আপনার কী যেন বলে তেজপাতা, তারপর হচ্ছে পাঁচফোড়ন, সব কিছু দিয়ে আমি হচ্ছে এই সম্বারটা দিয়ে দিলাম। যত সম্বার দিয়ে এবং সম্বারের পেঁয়াজটা কিন্তু একদম হালকা বাদামি করবেন, বেশি বাদামি করলে কিন্তু পুরো একটা ভাব চলে আসে। তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ ফুল ভিডিও দেখবেন এবং আমার সাথে যেভাবে আছেন, পাশে যেভাবে আছেন, যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন, প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে হচ্ছে সামনে আমার যে ড্রিম আছে, যা আমার যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটা যাতে পূরণ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আঁখি বিদায় নিয়ে নিচ্ছি আমার রান্নাঘর থেকে, এবং হচ্ছে আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের মাঝে উপহার দেবো, সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে উপহার দেবো। সেজন্য আপনারা কী করুন, বেশি বেশি করে আমার জন্য দোয়া করুন, যাতে আপনাদের মাঝে এবং সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর ব্লগ আমি উপহার দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।